হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে আলোচনার টপিক হচ্ছে আমাদের সিডিপি অর্থাৎ চাইল্ড সাইকোলজির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অর্থাৎ টোটালি আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। আজকের ক্লাসটা থাকছে আমাদের নৈতিক বিকাশ অর্থাৎ যে মোরাল ডেভেলপমেন্ট, কোহলবার্গের যে নৈতিক বিকাশ বিকাশ চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু আমরা এমসিকিউ এ জানবো। এই প্রশ্নগুলো বিভিন্ন ইয়ার্সে এসেছে, বিভিন্ন রাজ্যের যে টেট পরীক্ষা হয় সেগুলোতে। এছাড়াও সিটেটের কোশ্চিনও এখানে কিন্তু রয়েছে। প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে বুঝবো এবং অলরেডি কিন্তু আমি এই টপিকের উপরে অনেকগুলো থিওরি ক্লাস করিয়েছি। যারা যারা থিওরি ক্লাসটা করেছো তাদের বুঝতে আরো বেশি সহজ হবে, আর যারা থিওরি ক্লাসটা করনি তাদেরও কিন্তু বুঝতে অনেকটাই সহজ হবে। তাই ভয় পাওয়ার কিছু নেই, মন দিয়ে ক্লাসটা করো। আশা করছি অনেকটাই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসের মধ্যে। দেখো, আজকের ক্লাসটা তোমরা যারা আপার প্রাইমারি, প্রাইমারি, ইন সার্ভিস টিচার প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আমরা আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আনসার করার চেষ্টা করবে। ওকে, ক্লিয়ার সবার? দেখো, তাহলে প্রথম প্রশ্নে কি বলছে? প্রথম প্রশ্নে বলছে যে লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশের বা মোরাল ডেভেলপমেন্টের পর্যায় সঠিক ক্রম কোনটি? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন মনোবিজ্ঞানী শিশুর নৈতিক বিকাশের ওপরে গুরুত্ব দিয়েছেন। তাহলে কি হবে আনসার? যদি প্রশ্নটা এমন হয় কোন মনোবিজ্ঞানী শিশুর নৈতিক বিকাশের ওপরে গুরুত্ব দিয়েছেন, তাহলে আনসার হবে কি? কোহেলবার্গ। আর একটা জিনিস মনে রাখবো যে কোহেলবার্গের সঙ্গে সঙ্গে কিন্তু পিয়াজে কোহেলবার্গের সঙ্গে সঙ্গে পিয়াজেও কিন্তু শিশুর নৈতিক বিকাশের ওপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু নৈতিক বিকাশের ক্ষেত্রে কোহেলবার্গ তিনটি লেভেল, কটি লেভেল? তিনটি লেভেল, তিনটি লেভেল আর স্টেজ ছটি স্টেজের কথা বলেছেন। কটি লেভেলের কথা বলেছেন? তিনটি লেভেল বা তিনটি পর্যায়। সেগুলো সঠিক পর্যায় কি কি একদম পরপর বলছে। প্রি কনভেনশনাল, কনভেনশনাল আর পোস্ট কনভেনশনাল। প্রি কনভেনশনাল, নন কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, কনভেনশনাল, প্রি কনভেনশনাল। এইভাবে কিন্তু চারটে অপশন আমাদের এখানে রয়েছে। ওকে, এখানে চারটে অপশন রয়েছে। এখানে সঠিক ক্রম কোনটি, মানে সঠিকভাবে কোনটা দেখতে পাবো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার এক। অপশন নাম্বার এক হচ্ছে কারেক্ট হবে আনসার। কারণটা কি? কারণ কোহেলবার্গ নৈতিক বিকাশের যে পর্যায় কথাগুলি বলেছেন, প্রথম হচ্ছে কি, মানে প্রাক প্রচলিত পর্যায়, যেটাকে বলা হয় প্রি কনভেনশনাল স্টেজ, যেটার বয়সসীমা কত? যেটার বয়সসীমা হচ্ছে 4 থেকে 10 বছর। আর যেটা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কনভেনশনাল, মানে প্রথাগত পর্যায়, যেটার বয়সসীমা রয়েছে 10 থেকে 13 বছর। আর যেটা রয়েছে পোস্ট কনভেনশনাল বা উত্তর প্রথাগত পর্যায়, এই উত্তর প্রথাগত পর্যায়ের বয়সসীমা হচ্ছে কি 13 বছরের বেশি, বোঝা গেল? অর্থাৎ 13 বছরের ঊর্ধ্বে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। চলো 2 নম্বর প্রশ্ন আনসার করো। বলছে কোহেলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে শিশুরা সাধারণত বিশ্বাস করে যে মানুষের সমাজের প্রত্যাশা পূরণ করা উচিত? মানে কোহেলবার্গ নৈতিক বিকাশের কোন পর্যায়ে বলেছেন যে শিশুরা এটা মনে করে যে যে সমাজের প্রতিটি মানুষের আশা প্রত্যাশা পূরণ করা উচিত, ভালো উপায়ে আচরণ করা উচিত এবং আমরা সবসময় ভালো আচরণগুলো করব, এটা তারা মনে করে। কোন স্তরে? পোস্ট অপারেশনাল, প্রি কনভেনশনাল, কনভেনশনাল আর প্রি অপারেশনাল। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? কনভেনশনাল স্টেজ, অপশন 3। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। কনভেনশনাল স্টেজ বা প্রচলিত স্তরে যখন একটা শিশু যায় তখন কিন্তু তারা বুঝতে শিখে যে সমাজের যে অন্যান্য মানুষরা রয়েছে বা তারা কিন্তু আমাদের প্রতি কিছু না কিছু আশা করছে, আমাদের উচিত সেই আশাগুলোকে তাদের পূরণ করা এবং সমাজের প্রতিটি মানুষের সাথে ভালো ব্যবহার করা। এটা তারা কখন ভাবতে শুরু করে? যখন একটা শিশু কনভেনশনাল স্টেজের মধ্যে যায় তখন এই জিনিসটা তারা বুঝতে শেখে। ঠিক আছে, এবার আমরা একটু ডিটেলসে পড়বো। দেখো যে কোহেলবার্গ তার নৈতিক বিকাশের 6টি স্তরের কথা বলেছেন এবং 3টি পর্যায়ের কথা বলেছেন। আমরা বললাম যে তিনি কিন্তু 3টি পর্যায় এবং 6টি স্তরের কথা বলেছেন। সেই পর্যায়গুলো একটু আমরা ডিটেলসে এবার পড়ব। বলছে প্রথম যে পর্যায়ে রয়েছে সেটা হচ্ছে প্রাক প্রচলিত পর্যায়, যেটাকে বলা হয় প্রি কনভেনশনাল স্টেজ, যেটা বয়সসীমা 4 থেকে 10 বছর। এই স্তরে শিশুদের নৈতিক বিকাশ কিভাবে হবে? যখন একটা শিশুর বয়স 4 থেকে 10 বছর, এই বয়সে শিশুর নৈতিক ডেভেলপমেন্ট বা মোরাল ডেভেলপমেন্ট কিভাবে হবে? এই বয়সে সাধারণত শিশুর মোরাল ডেভেলপমেন্ট হবে শাস্তি, পুরস্কার এবং ব্যক্তি লাভের ভিত্তিতে, মানে তোমার হচ্ছে স্বার্থপরতার ভিত্তিতে। তাহলে 3টি জিনিসের মাধ্যমে হতে পারে। একটা শাস্তি, পানিশমেন্ট, একটা হচ্ছে কি পুরস্কার, আর একটা হচ্ছে বা রিওয়ার্ডস বলতে পারি,
আর একটা ব্যক্তিগত লাভের ভিত্তিতে। এই তিনটির মাধ্যমে কিন্তু শিশুদের যে নৈতিক বিকাশ সেটা কিন্তু বিকশিত হবে। এই যে প্রথম পর্যায়টা পেলাম, এই প্রথম পর্যায়ের আবার দুটি স্তর রয়েছে। এক নম্বর স্তরটা কি? প্রথম স্তর হচ্ছে পানিশমেন্ট অ্যান্ড ওবিডেন্স ওরিয়েন্টেশন। এক্ষেত্রে শিশুরা কোনো কাজ করার আগে তারা ভাবে, যদি এই কাজটি আমি করি তাহলে আমাকে বাবা বকবে, বা এই কাজটি আমি যদি করি মা বকবে, বা এই কাজটি যদি আমি না করি আমার স্যার আমাকে বকবে। তাহলে স্যার ম্যাম বা দাদা বৌদি বা বলতে পারি বাবা মা আমাকে এই কাজের জন্য পানিশমেন্ট দেবে, আমি সেই কাজটা করব না, বা এই কাজটি না করলে তারা আমাকে পানিশমেন্ট দেবে তাই আমি সেই কাজটি করব। এরকম যদি কিছু বোঝাই সেটাকে আমরা কি বলবো? শাস্তি ও আনুগত্যর অভিমুখ। মানে তারা শাস্তির ভয়ে সেই কাজটি থেকে এড়িয়ে যাবে বা সেই কাজটি তারা করবে। বলছি দেখো, শিশু কোনো কাজকে ভুল মনে করে যদি তার জন্য শাস্তি পাওয়ার সম্ভাবনা থাকে। সে জানে যদি আমি এই কাজটা করি আমাকে শিক্ষক মহাশয় বকবে বা শিক্ষক মহাশয় শাস্তি দেবে। আবার যে কাজের জন্য শাস্তি নেই সেই কাজটি তারা ঠিক মনে করে। আবার দেখা গেল এই কাজটি করলে সে আর আমাকে বকবে না, তার মানে কি? তার মানে হচ্ছে এই কাজটি সঠিক কাজ। তাদের ধারণা হচ্ছে এটা। যেমন উদাহরণ, আমি মিথ্যা কথা বলবো না কারণ শিক্ষক শাস্তি দেবেন। সে শিক্ষক বকবে বলে সে কিন্তু মিথ্যা কথা বলছে না। আমি চকলেট খাবো না কারণ ধরা পড়লে বাবা বকা দেবে, এই জন্য চকলেট খাচ্ছি না। ওকে, তাহলে এই যে উদাহরণগুলো কিন্তু পরীক্ষা খুব ভালো করে আসে, একটু তোমরা কিন্তু মাথায় রাখবে। ওকে, এই স্তরের বৈশিষ্ট্য কি পাবো? কর্তৃপক্ষের প্রতি অন্ধ আনুগত্য। তার বাবা যদি বলে যে এই তুমি এটা করবে না, সে কিন্তু কখনো করবে না, কারণ করলে তাকে বকা দেবে বা শাস্তি দেবে। সেই জন্য কর্তৃপক্ষের মানে কাছে বা কর্তৃপক্ষের প্রতি ওই শিশু কিন্তু অন্ধভক্ত বা আনুগত্য বলতে পারে। শাস্তি এড়ানোই হচ্ছে প্রধান লক্ষ্য। এই স্তরে শিশুদের নৈতিক বিকাশ ডেভেলপ হচ্ছে মেনলি শাস্তি এড়ানোর জন্য বা পানিশমেন্টকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু তার মোরাল ডেভেলপমেন্টই ঘটছে। এবার আমরা প্রথম পর্যায়ে দ্বিতীয় স্তর সম্পর্কে জানবো। দ্বিতীয় স্তরটা কি? উপকরণমূলক বা ব্যক্তিগত স্বার্থ অভিমুখ, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন। ইংরেজিতে মনে রাখো, ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন। এখানে কি? এই যে ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন বা ব্যক্তিগত স্বার্থ, ধরো একটা শিশু সবসময় ভাবে যে আমার এই কাজটি করে কি লাভ হবে। আমরা অনেক সময় বলি না যে আমি তোকে হেল্প করব, তোকে হেল্প করে আমার কি লাভ। শিশুরা এই বয়সে তাদের ভালো মন্দ লাভটাকে বুঝতে শেখে। এই পর্যায়ে ব্যক্তি নিজের স্বার্থ চাহিদা লাভ ক্ষতির ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়। কোনো একটা জিনিস করলে কিন্তু পুরো শ্রেণীকক্ষের ভালো হবে, সমাজের ভালো হবে, কিন্তু শিশু দেখবে আমার কি লাভ হবে। যদি মনে হয় যে শিশুটা লাভ হচ্ছে তাহলে কাজটি করবে, আদারওয়াইজ সে কিন্তু করবে না। যেমন উদাহরণ দেখো, আমি তোমাকে সাহায্য করব, আমার কি লাভ হবে তোমাকে সাহায্য করে? তার বিনিময়ে আমাকেও তোমাকে কিছু দিতে হবে। আমি পড়াশোনা করব কারণ ভালো নম্বর পেলে আমাকে বাবা উপহার দেবে। এই যে আমি ভালো করে পড়াশোনা করব, এখানে কারণটা কি বলছে? কারণ বাবার কাছে আমি পুরস্কার নেব। একটা নিজস্ব স্বার্থ, স্বার্থের উপর ভিত্তি করে। তাহলে এই যে নীতিটা বা এই স্তরটিকে কি বলা হয়? গিভ অ্যান্ড টেক পলিসি, বা ব্যক্তিগত লাভকে গুরুত্ব দেওয়া। নৈতিকতা হচ্ছে স্বার্থকেন্দ্রিক। যেমন ধরো কোনো একটা বাচ্চা যদি পেনটাকে ভেঙে দেয়, কোনো একটা বাচ্চা, সে বলবে তুই আমার পেন ভেঙেছিস আমিও তোর পেন ভেঙে দেবো, বা তুই আমার খাতা ছিঁড়েছিস আমি তোর খাতা ছিঁড়ে দেবো। এটা কি বলছে? গিভ অ্যান্ড টেক পলিসি। ক্লিয়ার সবার? চলো এবার আমরা সেকেন্ড পর্যায় বা সেকেন্ড লেভেলটা জানবো। সেকেন্ড লেভেলটা কি বলছে? কনভেনশনাল মোরালিটি, যেটার বয়সসীমা হচ্ছে 10 থেকে 13 বছর। এই স্তরে ব্যক্তি সমাজ পরিবার ও গোষ্ঠীর নিয়ম অনুযায়ী আচরণ করে। আমরা যেটা প্রথম পর্যায়ে পেলাম, সে প্রথম পর্যায়ে কি পেলাম? যে একজন ব্যক্তি তার যে নৈতিক ডেভেলপমেন্ট বা মোরাল ডেভেলপমেন্ট সেটা কিসের উপর নির্ভর করছে? শাস্তির উপর নির্ভর করছে, পুরস্কারের উপর নির্ভর করছে, তাই তো? তারপর বলছে কি ব্যক্তি স্বার্থের উপর নির্ভর করছে। কিন্তু সেকেন্ড স্টেজে যখন আমরা চলে আসছি, সেকেন্ড যে লেভেল যেটা রয়েছে সে লেভেলে যখন চলে আসছি, তখন আমরা দেখতে পাচ্ছি এই স্তরে শিশুদের যে মোরাল ডেভেলপমেন্ট সেটা কিন্তু সমাজ পরিবার বা গোষ্ঠীর যে রুলস বা রেগুলেশন বা নিয়ম কানুন রয়েছে সেগুলোকে অনুসরণ করে ডেভেলপ হয়। এখানেও আমরা কিন্তু দুটো স্টেজ পাবো। একটা হচ্ছে 3 নাম্বার স্টেজ, যেটাকে বলা হয় ভালো ছেলে ভালো মেয়ে, যেটাকে বলা হয় গুড বয় এবং গুড গার্ল ওরিয়েন্টেশন। তাহলে কি বললাম? এখানে আমরা প্রথম যেটা পাবো সেটা হচ্ছে গুড বয় এবং গুড গার্ল ওরিয়েন্টেশন। তাহলে গুড বয় এবং গুড গার্ল ওরিয়েন্টেশন জিনিসটা কি, এই বিষয়টা আমরা একটু দেখব। এখানে বলছে অন্যরা আমাকে ভালো মানুষ বলুক। আমরা বলি না যে আমি যদি এই কাজটা করি তাহলে অন্যরা আমাকে ভালো বলবে, আমি যদি এই কাজটি করি অন্যরা আমাকে খারাপ বলবে।
এই যে আমি অন্যদের কাছে অনুমোদন পেতে চাইছি, আমি অন্যদের কাছে প্রশংসা পেতে চাইছি, কোন স্তরে? এই গুড বয় মানে গুড গার্ল ওরিয়েন্টেশন পর্যায়ে ব্যক্তি এমন কিছু আচরণ করে যাতে অন্যরা তাকে ভালো মনে করে। বুঝতে পেরেছো? তাহলে ব্যক্তিরা এমন কিছু আচরণ করে যাতে অন্যরা তাকে ভালো মনে করে। আমি বন্ধুকে সাহায্য করব কারণ এতে সবাই আমাকে ভালো ছেলে বলবে। কিন্তু প্রথম যে পর্যায়ে আমরা দেখলাম যে আমি তোমাকে সাহায্য করবো, তার বিনিময়ে আমি কি পাবো? ভালো করে বোঝো ডিফারেন্সটা। প্রথম পর্যায়ে বলা হয়েছিল আমি তোমাকে সাহায্য করব, তার বিনিময়ে আমি কি পাবো। কিন্তু এই 3 নম্বর স্টেজ, যেটা গুড বয় অ্যান্ড গুড গার্ল ওরিয়েন্টেশন, এই স্টেজে বলছে যে আমি তোমাকে সাহায্য করব কারণ অন্যরা আমাকে ভালো বলবে। কোথায় গেল? আমি চুরি করব না কারণ বাবা মা আমার সম্পর্কে খারাপ ভাববেন। কিন্তু প্রথমে কি বলা হয়েছিল? আমি চুরি করব না কারণ বাবা মা আমাকে শাস্তি দেবেন। তাহলে প্রথমে ছিল শাস্তি এড়াবার জন্য তার নৈতিক ডেভেলপমেন্ট, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি চুরি করব না কারণ সমাজ বা বাবা মা আমাকে খারাপ বলবে, আমাকে বাবা মা শাস্তি দেবে না, আমাকে খারাপ ভাববে, খারাপ বলবে, এই জন্য আমি চুরি করব না। অর্থাৎ আমি সবসময় সমাজের কাছে, অন্যান্য ব্যক্তির কাছে কি কি হতে চাই? গুড বয় বা গুড গার্ল হতে চাই। এক্ষেত্রে কি হচ্ছে? প্রশংসা ও সামাজিক স্বীকৃতি লাভের ইচ্ছা। মানে প্রত্যেকটা শিশু চায় যে তাকে কেউ প্রশংসা করুক, সমাজ তাকে প্রাধান্য দেয়, ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, সহানুভূতি এবং সহযোগিতার বিকাশ ঘটে। ওকে, দেখো এর আগে যে প্রশ্নটা আমরা পড়লাম না, দেখো একটু প্রশ্নটা, এই যে প্রশ্নটা বলছে কোহেলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরের শিশুরা সাধারণত বিশ্বাস করে যে মানুষের সমাজের প্রত্যাশা পূরণ করা উচিত এবং ভালো উপায়ে আচরণ করা উচিত। এই যে ভালো উপায়ে আচরণ করা, মানে সমাজের কাছে আমি যদি প্রত্যাশা পূরণ করি, সমাজ কি বলবে? বাহ, ছেলেটা খুব ভালো। তাহলে এটা কি দেখতেছি? এই যে স্টেজটা আমরা দেখতে পাচ্ছি, স্টেজটা হচ্ছে গুড বয়, ঠিক আছে, গুড বয় অ্যান্ড গুড গার্ল, গুড গার্ল ওরিয়েন্টেশন, যেটাকে আমরা কনভেনশনাল লেভেলের মধ্যে ফেলবো। বোঝা গেল? ক্লিয়ার? চলো এবার আমরা পড়ে নিব তারপরেরটা, 4 নম্বর স্টেজ। 4 নম্বর স্টেজে কি রয়েছে একটু দেখে নাও। 4 নম্বর স্টেজে বলছে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। তাহলে কি হবে? ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন মানেটা কি? এক্ষেত্রে শিশুরা সমাজের আইন, নিয়ম কানুন মেনে চলে, অর্থাৎ আইন মেনে চলতে হবে। ব্যক্তি মনে করে সমাজের শৃঙ্খলা বজায় রাখতে আইন ও নিয়ম পালন করা জরুরি। আমাকে কি করতে হবে? নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু চলতে হবে। সেটা সমাজের হতে পারে, ক্লাসরুমের হতে পারে, খেলার মাঠের হতে পারে, প্রতিটা জায়গার সে নিয়ম কানুন মেনে চলে এই স্তরে। উদাহরণ, লাল বাতি অমান্য করা উচিত নয় কারণ এটি আইন বিরোধী। আবার বলছে কর দেওয়া নাগরিকের কর্তব্য। এগুলো কি? এগুলো হচ্ছে আমরা নিয়ম মেনটেন করা। যেমন উইদাউট হেলমেটে গাড়ি চালানো উচিত নয়, তাই আমি হেলমেট পরে গাড়ি চালাবো। এগুলো সবই কিন্তু কি? আইন মেনে চলতে হবে, বা ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। ক্লিয়ার? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি থার্ড লেভেল বা তৃতীয় পর্যায়। আগের মতনই তৃতীয় পর্যায়ে কিন্তু আমরা দুটো স্টেজ পাবো। সেই স্টেজগুলো কি কি একটু দেখে নিই। বলছে দেখো 5 নাম্বার, যে সামাজিক চুক্তি এবং অভিমুখ, যেটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। আইন মানুষের কল্যাণের জন্য। তাহলে এর আগে যেটা ছিল, ধরো এর আগে যেটা ছিল সেটা কি? ধরো কোনো একটা সমাজ এমন একটা আইন করেছে যে আইনের মাধ্যমে অধিকাংশ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, অধিকাংশ মানুষের লোকসান হচ্ছে, সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু সেই আইনকে মেনে চলবেই। কিন্তু যখন সে থার্ড লেভেলে পৌঁছাবে, সেই আইনকে সে মেনে চলবে না। সে মনে মনে ভাববে যে যে আইন মানুষের জন্য উপযুক্ত নয়, যে আইন মানুষের জন্য মঙ্গলকর নয়, সেই আইন আমরা মেনে চলবো না। অর্থাৎ মানুষের মঙ্গলের জন্য, মানুষের কামনার জন্য তারা আইন পরিবর্তন করতে পারে। দেখো, যদি কোনো আইন অন্যায় হয় তবে তা পরিবর্তন করা উচিত। মানবাধিকারের স্বার্থে আইন সংশোধন করা যেতে পারে। এই বয়সে তারা এগুলোকে মনে করে। তারপরে 6 নম্বর যেটা স্টেজ রয়েছে সেটা হচ্ছে কি সর্বজনীন নৈতিক নীতি অভিমুখ বা ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন। এই নামগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, পরপর সাজাতে দিতে পারে। তাই সর্বজনীন এবং নৈতিক নীতি অভিমুখটা কি? এক্ষেত্রে শিশুদের নৈতিকতা বা মোরাল ডেভেলপমেন্ট বিকাশ হবে তার উন্নত বিবেক এবং বিচার বুদ্ধির মাধ্যমে। তাহলে একটা শিশু যখন উচ্চ মেধা সম্পন্ন হয় বা উচ্চ লেভেলে পৌঁছায়, তখন সে সব কিছু বিবেক এবং ন্যায় বিচারের মাধ্যমে পৌঁছায়। এই পর্যায়ে ব্যক্তি নিজের বিবেক, ন্যায়, সমতা এবং মানব মর্যাদার মতো সর্বজনীন নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। তাহলে কি বলছে? যখন এই পর্যায়ে যাবে কোনো একজন ব্যক্তি, সে তার ন্যায়, সমতা, মানব মর্যাদা, বিবেক, প্রতিটা জিনিসের উপর ভিত্তি করেই কিন্তু সে সিদ্ধান্ত নেয়। যেমন উদাহরণ দেখো,
কোনো নিরাপদ ব্যক্তিকে বাঁচানোর জন্য অন্যায় আইনের বিরুদ্ধে দাঁড়ানো। তাহলে কোনো নিরাপদ ব্যক্তিকে বাঁচানোর জন্য অন্যায় আইনের বিরুদ্ধে দাঁড়ানো। মানবাধিকারের জন্য ব্যক্তিগত ক্ষতি স্বীকার করা। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে। ধরো আমার একটা জায়গা আছে, আমার জায়গার উপর দিয়ে যদি কোনো একটা রাস্তা হয়, মানে সরকারি রাস্তা, তাহলে দেখা যাবে সে আমার হয়তো একটু ক্ষতি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের অনেক উপকার হচ্ছে। এই মানসিকতা কিন্তু সবার থাকে না। এই মানসিকতা যাদের থাকবে তারাই কিন্তু এই 5 নম্বর পর্যায়ে কিন্তু পৌঁছাতে পেরেছে। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। তারপর চলে আসি 3 নম্বর কোশ্চেন। দেখো বলছে ক্যারেল গিলিগান কোহেলবার্গের নৈতিক বিকাশ সত্যের সমালোচনা করেছেন। তাহলে কোহেলবার্গের যে নৈতিক বিকাশের যে ডেভেলপমেন্টের কথা বলেছেন তার ক্রিটিসিজম বা সমালোচনা কে করেছেন? আনসার হবে ক্যারল গিলিগান। ক্যারল গিলিগান কোন পয়েন্টের উপর ভিত্তি করে সমালোচনা করেছেন? 1 নম্বর, সামাজিক জ্ঞানীয় বা সোশ্যাল কগনিটিভ দৃষ্টিভঙ্গি থেকে, নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে, জিনগত উপাদানকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার জন্য, গবেষণা পদ্ধতি হিসাবে কেস স্টাডি করার জন্য। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2, নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে। কেন নারীবাদী দৃষ্টিভঙ্গি হলো আনসার, সেটা আমরা অবশ্যই ডিটেলসে এবার জানবো। চলো পরে কোশ্চেন দেখো। তাহলে এখানে যেটা দেখলাম যে ক্যারল গিলিগান কোহেলবার্গের নৈতিক বিকাশ তথ্যের যে সমালোচনা করেছেন সেটা কিসের উপর ভিত্তি করে? নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে। কেন নারীবাদী দৃষ্টিভঙ্গি এখানে আনসারটা হলো, এই বিষয়ে আমরা একটু জেনে নিব। দেখো এগুলো থেকে কিন্তু প্রশ্ন বারবার আসে। বলছে কোহেলবার্গের নৈতিক বিকাশ তথ্যের সমালোচনা বা ক্রিটিসিজম সম্পর্কে জানবো। অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে কোহেলবার্গের নৈতিক বিকাশকে ক্রিটিসিজম বা সমালোচনা করা হয়েছিল। প্রথম যেটা হচ্ছে জেন্ডার বায়াস। জেন্ডার বায়াস মানে কি? এটি কোহেলবার্গের তথ্যের সব থেকে গুরুত্বপূর্ণ সমালোচনা, যেটাকে বলা হয় জেন্ডার বায়াস। দেখে নাও কি কি রয়েছে এখানে। ক্যারল গিলিগান বলেছেন যে কোহেলবার্গের গবেষণা মূলত ছেলেদের ওপরে করা হয়েছিল। যে কোহেলবার্গ যে নৈতিক বিকাশের জন্য যে গবেষণাটি করেছিলেন সেটা শুধুমাত্র ছেলেদের ওপর করেছিলেন, তাই তার নৈতিক বিকাশের স্তরগুলো পুরুষদের নৈতিক চিন্তাধারাকে বেশি প্রতিফলিত করেন। তিনি ভেবেছিলেন যে পুরুষদের ওপরে আমি যদি নৈতিক বিকাশের যে গবেষণা সেটা করি তাহলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে। এমনটা কিন্তু বাস্তবে হয় না। আমরা প্রত্যেকে জানি যে মেয়েদের চিন্তাভাবনা এবং পুরুষদের চিন্তাভাবনা অনেকটাই ডিফারেন্স। তো সেক্ষেত্রে কোহেলবার্গ কিন্তু আলাদা করে মেয়েদের ওপরে কিন্তু তিনি কোনো রকম গবেষণা করেননি, অর্থাৎ এখানে জেন্ডার বায়াসনেস দেখা গেছে। কোহেলবার্গ কি বলেছেন? তিনি মনে করতেন সর্বোচ্চ নৈতিকতা হলো জাস্টিস বা ন্যায় বিচার, অধিকার ও নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে কোহেলবার্গ বলছেন যে আমাদের যেটা নৈতিক বিকাশ মানে কি? নৈতিক বিকাশ মানে কোন কাজটা করা ভালো, কোন কাজটা করা খারাপ, এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা কি বলছে? নৈতিক ডেভেলপমেন্ট। তাহলে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা মন্দ, এটা শিক্ষার্থীরা বলো বা কোনো শিশু কিভাবে বোঝে? সেটা হচ্ছে জাস্টিস, ন্যায় বিচারের মাধ্যমে। সে বিচার বিশ্লেষণ যুক্তির মাধ্যমে সে নির্ধারণ করে। এটা কে বলছেন? কোহেলবার্গ। কিন্তু গিলিগান কি বলছেন? গিলিগান বলছেন অনেক নারী নৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় কেয়ার, সম্পর্ক, সহানুভূতি, দায়িত্বকে গুরুত্ব দিয়েছেন। তাহলে তিনি কি বলছেন? যে শুধুমাত্র কোহেলবার্গ বলছেন যে শিশুদের নৈতিক বিকাশের ক্ষেত্রে জাস্টিস মানে ন্যায় বিচার, যুক্তি, এগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু গিলিগান বলছেন যে এটা শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু নারীদের ক্ষেত্রে নয়। কারণ নারীরা হচ্ছে যত্নশীল, তারা যত্ন, সহানুভূতি, ভালোবাসা, দায়িত্বের উপর ভিত্তি করেও কিন্তু তারা নৈতিকতা দেখায়। যেমন দেখো একটা কথা বলি, ভালো করে বোঝো। ধরো রাম, ঠিক আছে? রামের রাম রাম আছে, রামের বাবার 1 বিঘা জমি আছে, রামের বাবার 1 বিঘা জমি আছে। আর রামের বাবার কেউ নেই, রাম একটাই ছেলে। তাহলে রামের বাবা যদি মারা যায় তাহলে এই জমির ভাগী কে, মানে অংশীদারি কে হবে? নিশ্চয়ই রাম হবে হিসাব অনুযায়ী। কিন্তু শেষ বয়সে দেখা গেল রামের বাবাকে বৃদ্ধ বয়সে রাম কিন্তু দেখাশোনা করেনি, তার কোনো কেয়ার করেনি। রামের বাবাকে কেয়ার করেছে তার পাশের বাড়ির একটা ছেলে শ্যাম। তার পাশের বাড়ির একটা ছেলে শ্যাম রামের বাবাকে দেখাশোনা করেছে। শেষ বয়সে যখন রামের বাবা মারা যায়
তখন এই 1 বিঘা জমি অর্ধেক রামকে দিয়ে গেল আর অর্ধেক শ্যামকে দিয়ে গেল। ভালো করে বোঝো, শ্যামকে দিয়ে গেল। এবার দেখো, এখানে কিন্তু কোনো রকম যুক্তিকতা ছিল না, কারণ যুক্তি কি বলছে? যুক্তি বলছে রাম পাবে, রামের বাবার সম্পত্তি রাম পাবে। কিন্তু এখানে কি বলছে? যত্ন, সহানুভূতি। মানে একজন মানুষ আমাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করেছে, আমার কেয়ার করেছে, যত্ন করেছে, তাই তাকে আমার প্রপার্টির অর্ধেক অংশ দেওয়া দরকার। এখানে তার প্রতি সহানুভূতি দেখানো, এটা ভালোবাসা দেখানো। এটা কারা করে? এটা মেয়েদের মধ্যে থাকে। তাই এখানে কোহেলবার্গ যেমন বলেছেন যে জাস্টিসের ওপরে শুধুমাত্র নৈতিকতা গড়ে ওঠে, এমনটা নয়। গিলিগান বলছেন মেয়েদের ক্ষেত্রে যত্ন, সম্পর্ক, সহানুভূতি, দায়িত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দেখো, একজন বন্ধু বিপদে পড়েছে, জাস্টিস ওরিয়েন্টেশন কোহেলবার্গ কি বলছেন? নিয়ম কি বলে, কোনটি ন্যায়সঙ্গত। ধরো করে একটা বন্ধু বিপদে পড়েছে, তাহলে ছেলেটা কি বলবে? বলছে যে তার যে বিপদে পড়েছে সে কেন বিপদে পড়েছে, কি করলে মানে ঠিক হবে, এরকম ভাবে। আর কেয়ার ওরিয়েন্টেশনের ক্ষেত্রে কি হচ্ছে? আমার বন্ধুর কষ্ট কমাতে আমাকে কি করা উচিত, যে আমার বন্ধু বিপদে পড়ছে, আমি কি কি করব, তার কষ্ট হচ্ছে, আমার কিছু করতে হবে, যে কোনো উপায়ে আমার কিছু করতে হবে। এটা হচ্ছে মেয়েদের, গিলিগান বলছেন সহানুভূতি বা অনুভূতি বা যত্ন ওরিয়েন্টেশনের মধ্যে পড়ছে। গিলিগানের মধ্যে এই দুই ধরনের নৈতিক চিন্তাই গুরুত্বপূর্ণ, কিন্তু কোহেলবার্গের তথ্যতে কেয়ার ওরিয়েন্টেশনকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে কি বলছেন? গিলিগান যেমন কোয়েলবার্গের যে জাস্টিস ওরিয়েন্টেশন সেটাকেও গুরুত্ব দিয়েছেন, ঠিক তেমনি কেয়ার ওরিয়েন্টেশনকেও গুরুত্ব দিয়েছেন। কিন্তু শুধুমাত্র কোয়েলবার্গ জাস্টিস ওরিয়েন্টেশনকে গুরুত্ব দিয়েছেন, কেয়ার ওরিয়েন্টেশনকে গুরুত্ব দেননি। তারপর 2 নম্বর কি বলছে? 2 নম্বর সমালোচনা হচ্ছে কালচারাল বায়াস, মানে সাংস্কৃতিক পক্ষপাত। এক্ষেত্রে কি পড়বো আমরা, দেখে নাও। বলছে কোহেলবার্গ মনে করতেন যে নৈতিক বিকাশের 6টি পর্যায় সবার জন্য একই, মানে ইউনিভার্সাল, এবং সব মানুষ একই ক্রমে এই পর্যায়গুলি অতিক্রম করে। তাহলে কোহেলবার্গ মনে করেন যে আমরা জানি নৈতিক বিকাশের কটি স্তর রয়েছে? 6টি স্তর রয়েছে, এখানে পর্যায় নয়, 6টি স্তর রয়েছে, যা প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু ইউনিভার্সাল, মানে সার্বজনীন, এবং প্রত্যেকটি ব্যক্তি একই ক্রমের মধ্যে দিয়ে অতিক্রম করে। কিন্তু সমালোচকরা বলছেন যে সব সংস্কৃতির মানুষের নৈতিক চিন্তা ভাবনা একরকম হয় না, ইউনিভার্সাল হয় না। কারণ ইন্ডিয়ান, মানে ভারতীয়দের যে নৈতিকতা সেটা একরকম হতে পারে, যারা জাপানি তাদের একরকম হতে পারে, যারা ব্রিটেনে থাকে, ইংল্যান্ডে থাকে, তাদের নৈতিকতা আলাদা হতে পারে। তাহলে সংস্কৃতির ওপর ভিত্তি করে ব্যক্তি বিশেষে আমরা কিন্তু নৈতিকতা দেখতে পাবো আলাদা আলাদা। যেমন উদাহরণ দেখো, পশ্চিমা দেশগুলো, ওয়েস্টার্ন কালচারের যেগুলো দেশ রয়েছে, ব্যক্তিগত স্বাধীনতা। ওয়েস্টার্ন কালচারে ছেলে মেয়েরা নিজেরা নিজেরা বিয়ে করতে পারে, নিজেদের সবকিছু করতে পারে, এক্ষেত্রে বাবা মায়ের কোনো রকম হস্তক্ষেপ করার কিছু নেই, তাদের ব্যক্তিগত পছন্দ, ব্যক্তির অধিকারকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ইস্টার্ন কালচার, যেগুলো প্রাচ্য দেশ, সেক্ষেত্রে পরিবার, সামাজিক দায়িত্ব, বয়োজ্যেষ্ঠদের সম্মান, সমাজের কল্যাণ, এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে কি দেখা গেল? সংস্কৃতির ওপরে ভিত্তি করেও কিন্তু শিশুদের নৈতিক ডেভেলপমেন্ট ত্বরান্বিত হয়, যেটা কিন্তু কোহেলবার্গ সমর্থন করেননি। ঠিক আছে? চলো, পরের 3 নম্বর সমালোচনা কি রয়েছে? নৈতিক চিন্তা বা মোরাল রিজনিং আর নৈতিক আচরণ। এই জিনিসটা আমরা একটু বুঝবো। এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন বারবার আসে, এই জায়গাটা আমরা দেখব। বলছে কি বলছে? নৈতিক চিন্তা এবং নৈতিক আচরণ। কোহেলবার্গের তথ্য মূলত একজন ব্যক্তি কিভাবে চিন্তা করে বা কিভাবে ভাবে, রিজনিং, তার উপর জোর দিয়েছেন। কিন্তু সমালোচকরা বলেছেন মানুষ যা সঠিক বলে মনে করে তা সবসময় কিন্তু কাজ করে না। করে কি? কখনো করে না। তাহলে কোহেলবার্গ বলছেন যে ব্যক্তি যত ভালো উন্নত চিন্তা করতে পারবে, কি বলছে? যে ব্যক্তি যত বেশি উন্নত চিন্তা করতে পারবে তার নৈতিক ডেভেলপমেন্ট তত বেশি উন্নত। কে বলছেন? কোহেলবার্গ। কিন্তু সমালোচকরা বলছেন যে না, যে ব্যক্তি যত বেশি চিন্তা করতে পারবে তার যে নৈতিক ডেভেলপমেন্ট তত ভালো হবে, এমনটা নয়। কারণ অনেক মানুষ রয়েছে যারা কিন্তু সবকিছু চিন্তা করে কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই করে না। যেমন দেখো, একজন শিক্ষার্থী ভালো করেই জানে যে পরীক্ষা হলে নকল করা কিন্তু পাপ, বা পরীক্ষা হলে নকল করা অন্যায়। তবুও দেখা যায় পরীক্ষা হলে যদি কোনো কঠিন প্রশ্ন চলে আসে, সেক্ষেত্রে যদি সে সুযোগ পায় তাহলে সে কিন্তু নকল করে। সে কিন্তু ভালো করেই জানে যে নকল করা উচিত নয়, নকল করা পাপ, নকল করা অন্যায়, সে জানে। কিন্তু যখন তার স্বার্থের প্রয়োজন হচ্ছে তখন কিন্তু ঠিকই সে নকল করে ফেলছে। তাহলে কি বুঝলাম? যে যতটা সে চিন্তা করছে ততটা কিন্তু বাস্তবে বিহেভিয়ার দেখাতে পারছে না। আর একটা উদাহরণ দেখো, একজন ব্যক্তি জানে যে ঘুষ নেওয়া অন্যায়, আমরা প্রত্যেকে জানি যে ঘুষ নেওয়া অন্যায়, তবুও তারা বাস্তবে কিন্তু ঘুষ নেয়। তাই তো? আমরা প্রত্যেকে জানি যে ঘুষ নেওয়া অন্যায়, তবুও আমরা ঘুষ খাই।
এগুলো কিন্তু কোহেলবার্গ কখনোই তিনি ভাবেননি। তাই সবসময় মনে রাখবো, মোরাল রিজনিং আর মোরাল বিহেভিয়ার সবসময় কিন্তু সমান হবে না। যে একজন ব্যক্তির মোরাল রিজনিং বেশি মানেই যে মোরাল বিহেভিয়ার ভালো হবে এমনটা নয়। মোরাল রিজনিং বেশি থাকলেও মোরাল বিহেভিয়ার খারাপ হতে পারে। ঠিক আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো জাস্ট একটু দেখে রাখবে। ঠিক আছে, এগুলো জাস্ট এইখান থেকে। এবার চলে আসি এই জায়গাটা, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এই 6 নম্বরের সমালোচনাটা আমরা একটু দেখবো। বলছে গবেষণার পদ্ধতির সীমাবদ্ধতা বা রিসার্চ মেথড ক্রিটিসিজম। যে এই যে কোহেলবার্গ যে গবেষণা করেছেন তার উপরেও কিন্তু তিনি তা যারা সমালোচকরা রয়েছেন তাকে ক্রিটিসিজম করেছেন। কি বলছে দেখো, কোহেলবার্গ শিশুদের নৈতিক বিকাশের জন্য কাল্পনিক গল্প বা হাইপোথেটিক্যাল মোরাল ডেলিমা ব্যবহার করেছেন। এর মধ্যে সব থেকে বিখ্যাত হলো হেনজের ডেলিমা। তাহলে হেনজের ডেলিমাটা কি বা হাইপোথেটিক্যাল মোরাল ডেলিমাটা কি, এই বিষয়ে আমরা জানবো। হাইপোথেটিক্যাল মানে হচ্ছে কাল্পনিক তথ্য বা কাল্পনিক গল্প। তা এই গল্পে একজন ব্যক্তি রয়েছে যার নাম হেঞ্জ। এই হেঞ্জের ডেলিমা সম্পর্কে আমরা জানবো। দেখো, বলছে হেঞ্জের স্ত্রী মারাত্মক অসুস্থ। হেঞ্জের স্ত্রী মারাত্মক অসুস্থ ছিল। একটি ঔষধ তাকে বাঁচতে পারে, কিন্তু ঔষধটির দাম অনেক বেশি। হেঞ্জের কাছে সেই টাকা নেই। তাহলে কি হেঞ্জের ওষুধটি চুরি করা উচিত? কোহেলবার্গ শিশুদের জিজ্ঞাসা করতেন তারা কি করবে এবং কেন করবে। সমালোচক সমালোচনা কোথায়? সমালোচকরা বলেন কাল্পনিক গল্পে মানুষ একরকম উত্তর দিতে পারে, কিন্তু বাস্তব জীবনে বা বাস্তব পরিস্থিতিতে মানুষ অন্যরকম উত্তর দেয়। অনেক সময় হয় না যে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা অনেককে আমরা জিজ্ঞাসা করতে দেখি, আচ্ছা বলো তো, ছেলে মেয়ে যখন বড় হয় নিজের পছন্দ মতো প্রেম করে বিয়ে করে নেয়, এটা করা কি উচিত? আমরা অনেক সময় রিপ্লাই না, একদমই উচিত নয়। কারণ বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে। বাবা মাকে কষ্ট দিয়ে আমাদের এইভাবে বিয়ে করা উচিত নয়। কিন্তু সেই ব্যক্তি যে উত্তর দিল, সেই ব্যক্তি দেখা গেল প্রেম করে বাবা মাকে না বলে বিয়ে করে নিয়েছে হয়তো। অর্থাৎ কাল্পনিক ভাবে যে উত্তরটা আমরা দিই সেটা বাস্তবে আমরা অনেক সময় অ্যাপ্লাই করতে পারি না। বোঝা গেল? তাই কোহেলবার্গ কিন্তু এখানে শুধুমাত্র কাল্পনিক তথ্যের উপরই গুরুত্ব দিচ্ছেন, বাস্তবের উপর গুরুত্ব দেননি। চলো পরে কোশ্চেন। বলছে নেহা অতিথিদের জন্য তার বাবা মা যে মিষ্টি এনেছেন তা খাওয়া থেকে বিরত থাকে, কারণ সে ধরা পড়তে পারে। কোহেলবার্গের নৈতিক বিকাশ তথ্য অনুযায়ী নেহা কোন স্তরে রয়েছে? খুব ভালো একটা প্রশ্ন। যে নেহা অতিথিদের জন্য তার বাবা মা যে মিষ্টি এনেছে সেগুলো সে খাচ্ছে না, কারণ যদি সেগুলো খেয়ে ফেলে তার বাবা মা জানতে পারলে তাকে বকাঝকা করবে। তাহলে এটা কোন স্তর? ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন, পানিশমেন্ট ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন, ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল, গুড বয় গুড গার্ল। তাহলে কি হবে আনসার? প্রত্যেক আনসার করো। অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারের শাস্তি ও আনুগত্য অভিমুখ। অপশন নাম্বার 2। চলো পরের প্রশ্ন দেখো। তাহলে পরের প্রশ্ন আমরা দেখতে পাবো কি এখানে, তাহলে সঠিক আনসার কি পেলাম? যে শাস্তি ও আনুগত্য অভিমুখ। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন দেখো। প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরাই পারবে যদি একটু বোঝো। বলছে রমেশ তার বন্ধুর কলমটি খুব পছন্দ করে। তাহলে রমেশ তার বন্ধুর কলমটি খুব পছন্দ করে এবং সেটি সে চুরি করার কথা ভাবে, কিন্তু পরে সে চুরি না করার সিদ্ধান্ত নেয়, কারণ তার বাবা মা জানতে পারলে তার সম্পর্কে খারাপ ধারণা করবেন বা তাকে খারাপ বলবে। কোহেলবার্গের নৈতিক বিকাশে রমেশ নৈতিকতার কোন স্তরে রয়েছেন? খুব ভালো একটা প্রশ্ন। এখানে কিন্তু শাস্তি দেওয়ার কথা বলেনি, তাকে খারাপ বলবে। এটা কি হবে? বলছে ইনস্ট্রুমেন্টাল রিয়ালিভিস্ট ওরিয়েন্টেশন বা উপকরণমূলক আপেক্ষিকতাবাদী অভিমুখ, শাস্তি ও আনুগত্য অভিমুখ, সামাজিক চুক্তি অভিমুখ, আর 4 নম্বর হচ্ছে ভালো ছেলে ভালো মেয়ে অভিমুখ। কি হবে আনসার? একদমই তাই, সঠিক আনসার অপশন নাম্বার 4, ভালো ছেলে ভালো মেয়ে অভিমুখ। তাই না? তাহলে আমি যদি এটা চুরি করি তাহলে আমার বাবা মা আমাকে খারাপ বলবে, আমি খারাপ হতে চাই না। তাই অপশন নাম্বার 4। ওকে, ক্লিয়ার। চলো 6 নম্বর। নিম্নলিখিত কোন তাত্ত্বিক শিশুদের নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্টের প্রস্তাব দিয়েছেন? স্কিনার, কোয়েলবার্গ, ভাইগর্সকি, আলবার্ট বান্দুরা। কি হবে আনসার? এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, আনসার করে ফেলো। একদমই তাই। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ওকে, ক্লিয়ার। চলো পরের কোশ্চেন দেখো। বলছে লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশে গুড বয় এবং গুড গার্ল স্তরের বৈশিষ্ট্য কি? এই যে গুড বয় গুড গার্ল আমরা যে স্তরটা পেলাম, এই স্তরের বৈশিষ্ট্য কি? নিয়মকে স্থির ও চূড়ান্ত বলে মনে করা। অর্থাৎ সমাজে যে নিয়ম রয়েছে সেই নিয়মকে আমি মেনে চলবো, এই নিয়ম কোনোভাবেই পরিবর্তন করব না, এমনটা কি রয়েছিল? একদম নয়। অন্যদের কাছে সম্মান পেতে চাওয়া এবং অন্যদের খুশি করবে এমন কাজ করা।
3 নাম্বার বলছে আইন ও নিয়মকে তাদের নিজের স্বার্থে বজায় রাখা নিজের কর্তব্য বলে মনে করা। 4 নাম্বার বলছে সমগ্র মানবজাতির জন্য প্রযোজ্য বিমূর্ত সার্বজনীন নীতিতে বিশ্বাস করা। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার 2। তাহলে গুড বয় এবং গুড গার্ল ওরিয়েন্টেশনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্যদের কাছ থেকে সম্মান চাওয়া, অন্যদেরকে খুশি করা। যদি আমি এই কাজটি করি তাহলে অন্যরা আমাকে প্রশংসা করবে, অন্যরা খুশি হবে। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে উমেদ অতিথিদের জন্য তার বাবা মা যে চকলেট এনেছেন তা খায় না, কারণ সে ভাবছে ধরা পড়লে কি হবে। কোহেলবার্গের নৈতিক বিকাশের তথ্য অনুযায়ী উমেদ কোন স্তরে রয়েছেন? ইনস্ট্রুমেন্টাল, শাস্ত্রীয় আনুগত্য, সার্বজনীন নৈতিক নীতি, ভালো ছেলে ভালো মেয়ে। উমেদ অতিথিদের জন্য তার বাবা মা যে চকলেট এনেছে সেটা সে খাচ্ছে না, কারণ সে ভাবছে ধরা পড়লে কি হবে। তাহলে এটা কোন স্তরে রয়েছে? আনসার করো। একদমই তাই। তাহলে এটা সঠিক আনসার কি হবে? এটা হবে আমাদের শাস্তি ও আনুগত্যের অভিমুখ। অর্থাৎ যদি ধরা পড়ি তাহলে বাবা বকবে বা মা বকবে, তাই এটা হবে শাস্তি ও আনুগত্যের অভিমুখ, যেটাকে বলা হয় পানিশমেন্ট অ্যান্ড ওবিডেন্স ওরিয়েন্টেশন। ঠিক আছে, খুব ভালো করে এগুলো মনে রাখবে। পরে কোশ্চেন বলছে কোহেলবার্গ নৈতিক বিকাশের তথ্যের একটি প্রধান সমালোচনা কোনটি? তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশের সমালোচনা কোনটি? এটি কোনো স্তর বা স্টেজকে নির্দিষ্ট করে না। বলছি এর কোনো নির্দিষ্ট স্তর নেই, অবশ্যই এর কিন্তু 6টি স্টেজ রয়েছে, তারা এটা হবে না। এটি নৈতিক চিন্তায় সংস্কৃতি এবং লিঙ্গের প্রভাবকে উপেক্ষা করে, মানে লিঙ্গ এবং সংস্কৃতিকে ইগনোর করেছে। তাই তো ইগনোর করেছে তো নাকি? কোহেলবার্গ তো সংস্কৃতি বলো বা জেন্ডারকে তো ইগনোর করেছিল, কিন্তু ইগনোর করলে হবে না। কোহেলবার্গ মনে করেছিল যে নৈতিক বিকাশের ক্ষেত্রে সংস্কৃতির কোনো গুরুত্ব নেই, লিঙ্গের কোনো গুরুত্ব নেই। এটাই ছিল প্রধান সমালোচনা। অপশন নাম্বার 3 বলছে এটি শিশুদের প্রাকৃতিক পরিবেশ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ বা পার্টিসিপেন্ট অবজারভেশন ব্যবহার করে। এটি নৈতিক বিকাশের একটি নির্দিষ্ট ক্রম প্রদান করে না। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 3। অপশন নাম্বার 2 সঠিক আনসার কি? অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট, যে এটি নৈতিক চিন্তায় সংস্কৃতি ও লিঙ্গের প্রভাবকে উপেক্ষা করে। এটা হচ্ছে কারেক্ট আনসার। চলো 10 নম্বর কোশ্চেন আনসার করবো থেকে। বলছে কোহেলবার্গের নৈতিক বিকাশের বা কনভেনশনাল মোরালিটির চতুর্থ স্তর ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, এটার বৈশিষ্ট্য কি? তাহলে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশনের কি কি বৈশিষ্ট্য পাবো? বলছে কোনো কাজ ভালো বা মন্দ হওয়া তার শারীরিক পরিণতির ওপর নির্ভর করে। নিয়ম মেনে চললে বিনিময়ে কোনো না কোনো সুবিধা পাওয়া উচিত। সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট নিয়ম প্রতিষ্ঠা ও মেনে চলা আবশ্যিক। নৈতিক সিদ্ধান্ত স্বনির্বাচিত নৈতিক নীতির ভিত্তিতে নেওয়া উচিত। তাহলে কি হবে? ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশনের ক্ষেত্রে আমরা দেখলাম সমাজের নিয়ম শৃঙ্খলা এগুলোকে মেনে চলা অবশ্যই আমাদের আবশ্যিক। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো পরের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে, একটু তোমরা নিজেরা পিডিএফটা পড়ে নেবে। 11 নম্বরটা দেখো। বলছে কোহেলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তিরা বিশ্বাস করে যে নিয়ম পারস্পরিক চুক্তি বা মিউচুয়াল অ্যাগ্রিমেন্টের ভিত্তিতে হওয়া উচিত এবং ব্যক্তির অধিকার সুরক্ষিত হওয়া উচিত। তাহলে কি বলছে ভালো করে দেখো। বলছে কোহেলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তিরা বিশ্বাস করে যে নিয়ম পারস্পরিক চুক্তি বা মিউচুয়াল অ্যাগ্রিমেন্টের ভিত্তিতে হওয়া উচিত এবং ব্যক্তির অধিকার সুরক্ষিত হওয়া উচিত। মানে ব্যক্তির অধিকারকে প্রায়োরিটি দিতে হবে, নিয়মকে নয়। যদি দেখা গেল কোনো নিয়ম ব্যক্তির অধিকারকে নষ্ট করছে তাহলে সেই নিয়মটাকে পরিবর্তন করতে হবে। এটা কোনটা? ইনস্ট্রুমেন্টাল পারপাস, পানিশমেন্ট, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, গুড বয় গুড গার্ল। তাহলে সঠিক আনসার কি হবে? সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, সামাজিক চুক্তির অভিমুখ। অর্থাৎ কোনো নিয়ম যদি তৈরি করা হয় আর সেই নিয়ম যদি সমাজ ব্যক্তি মানুষের প্রয়োজনে না আসে, সেই সমাজের নিয়মকে কিন্তু পরিবর্তন করতে হবে। অপশন নাম্বার 3। চলো 12 নম্বর কোশ্চিন। কোহেলবার্গের নৈতিক বিকাশের তথ্য অনুযায়ী যে স্তরে নৈতিক বোধ পুরস্কার শাস্তি এবং কৃতিত্বশীল ব্যক্তির ক্ষমতার উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে কি বলা হয়? তাহলে শাস্তি পুরস্কারের কথা বলা হয়েছে। পোস্ট কনভেনশনাল, ফ্রি কনভেনশনাল, কনভেনশনাল আর ফর্মাল কনভেনশনাল। তো আনসার কি হবে? ফ্রি কনভেনশনাল স্টেজ। অপশন নাম্বার 2। চলো নেক্সট কোশ্চেন। কোহেলবার্গের নৈতিক বিকাশের তথ্য অনুযায়ী কোন স্তরে ব্যক্তি নিজের কাজের পরিণতির চেয়ে অন্যদের প্রত্যাশাকে পূরণ করার প্রতি গুরুত্ব দেয়? মানে অন্যদেরকে আমি খুশি করতে চাইছি, যার বিনিময়ে আমি ভালো ছেলে ভালো মেয়ে হতে চাই। ফ্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। কি হবে অ্যান্সার? এটা সঠিক আনসার হবে কনভেনশনাল স্টেজ বা প্রচলিত স্তর, যেটা গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন। পরের প্রশ্ন। একটি শিশু যুক্তি দেয় যে আইন যদি মানুষের প্রয়োজন পূরণ না করে তাহলে পারস্পরিক সম্মতি এবং গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তা পরিবর্তন করা যেতে পারে।
কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুযায়ী এটি কোন স্তরে রয়েছে? পোস্ট কনভেনশনাল, প্রি কনভেনশনাল, হেটোনোমাস, আর একটা হচ্ছে কি অটোনোমাস। তাহলে কি হবে অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 1, পোস্ট কনভেনশনাল স্টেজ। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে শিশু ও প্রাপ্তবয়স্কদের নৈতিক যুক্তির মোরাল রিজনিং বিকাশ বর্ণনা করার জন্য পর্যায়ক্রমিক স্তরের বা স্টেজের ধারণা প্রদান করেছেন? কে? স্কিনার, গার্ডেনার, কোহেলবার্গ, ভাইগটস্কি। তাহলে কোহেলবার্গ কি করেছেন? 6টি স্তরের কথা বলেছেন। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। তো আজকে আমরা 15 পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আরো বাকিগুলো অনেক প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। এই প্রশ্নগুলো যদি এমসিকিউর মাধ্যমে সলভ করো, এছাড়াও তো থিওরি ক্লাস করিয়েছি, প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করো, তাহলে দেখবে প্রত্যেকটা জিনিসই তোমাদের হাতের মধ্যে চলে আসছে। প্রত্যেকেরই ভালো হবে, প্রত্যেকে মন দিয়ে কিন্তু পড়াশোনা করো। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।